আম্মু ক্ষুধা লাগছে। তুমি মিউট করে কথা বলো, আমাদের বাসায় সরি কথাবার্তা স্যার, শোনা যায়। মনে ছিল না। ঠিক আছে, স্ক্রিন দেখা যাচ্ছে কিনা একটু বলবা তোমরা। দেখা যাচ্ছে? জি জি স্যার, স্যার। দেখা যাচ্ছে। ওকে, লাস্ট ক্লাসে আমরা কতটুকু পড়েছিলাম? দিবা বলো তো। এবার পর্যন্ত কোন পর্যন্ত? বুঝি নেই। স্যার লাস্ট ক্লাসে তো আমরা এক্সাম দিছিলাম। মানে ক্লাস যেটা নিয়েছিলাম স্যার তার সেইখানে। আগে হ্যাঁ, বিবাহ বিচ্ছেদ পর্যন্ত খুব সম্ভব। আচ্ছা হ্যাঁ, ঠিক আছে, আমরা বিচ্ছেদ পর্যন্ত ছিলাম। আজকে দেখি জয়েন করানো যায় কিনা। আচ্ছা যাই হোক, আজকে আমরা মূলত বাকি অংশটুকু পড়ার চেষ্টা করব। তার মধ্যে হচ্ছে পরিবারের বৈশিষ্ট্য, পরিবারের কার্যাবলী, বাংলাদেশের পরিবার কাঠামো এবং হচ্ছে সামাজিকীকরণ। মজার বিষয় হচ্ছে এই প্রত্যেকটা টপিক সম্পর্কে তোমরা অনেক ভালো জানো। আমি যদি তোমাদের কাউকে কোয়েশ্চেন করি যে পরিবারের বৈশিষ্ট্য বলতে কি বোঝো, একটা পরিবারে কি কি বৈশিষ্ট্য থাকে, কি কি ক্যারেক্টারিস্টিক্স থাকে, একজন একটু বলো তো, একটা বলো। স্যার সন্তান হুম, লালন পালন করা। সন্তান লালন পালন করে, গুড। আরেকজন বলো তো, তাহিয়া বলো তো। আমি বলবো হুম, মানে তুমি তোমার পরিবার থেকেই বলো, একটা বৈশিষ্ট্য বলো, একটা পরিবারে কি বৈশিষ্ট্য থাকতে পারে। স্যার কেমন বলবো, দায়িত্ব কর্তব্য। দায়িত্ব কর্তব্য, ঠিক আছে, দায়িত্ব কর্তব্য। সাইমা বলো তো একটা। সাইমা তুমি কি আছো নাকি খাওয়া দাওয়া করতে গেছো? আচ্ছা যাই হোক, নুসরাত বলো তো। স্যার আমি পারি না। ও আচ্ছা, স্যার আমি বলি, হ্যাঁ বলো। বংশানুক্রমে পরিবারের বিকাশ লাভ। বই দেখে বলতেছো, বুঝছি। আমি ওই দিন এই অধ্যায়টা পড়ছিলাম। আচ্ছা আচ্ছা, ভেরি গুড, ঠিক আছে। আহ, এটা হলে তো খুবই ভালো। আচ্ছা দেখো, ম্যাকাইভার ও পেজ পরিবারের 5টি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেন। তার মধ্যে প্রথমত হচ্ছে তোমার যুগল সম্পর্ক। আমরা কি জানি, বিবাহের মাধ্যমে একটা পরিবার গঠিত হয়ে থাকে, তাই না? মানে তার মানে কি, প্রথমে আমাদের কি করতে হবে, যে আহ, আহ, একটা নারী পুরুষের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে এবং সেই বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার মাধ্যমে কিন্তু পরিবারের সূচনা লাভ করে থাকে। তারপর হচ্ছে বিবাহের মাধ্যমে নারী পুরুষের মধ্যে স্থায়ী যৌন সম্পর্ক সৃষ্টি হয়, যেটা সমাজ স্বীকৃত। তারপর হচ্ছে তুমি যেটা বললে বংশানুক্রমে পরিবারের বিকাশ লাভ। দেখো, এই বংশানুক্রমেই কিন্তু পরিবারের বিকাশ লাভ করে থাকে। এই যে আমরা যদি আমাদের গোষ্ঠীর কথা বলে থাকি, যে আমরা এক একজন এক একটা গোষ্ঠীবদ্ধ, তাই না? আমার দাদা, তার বাবা, তার দাদা, এভাবে করে আমরা অনেক পুরুষ পর্যন্ত যেতে পারি। হয়তোবা আমরা অনেকের নাম জানি না বা অনেকের সম্পর্কে ধারণা রাখি না, কিন্তু এভাবে কিন্তু পরিবারের বিকাশ লাভ ঘটেছে, যে বংশানুক্রমে। তারপর হচ্ছে সাধারণ বাসস্থান বা একই গৃহে অবস্থান। আমরা কি জানি, একটা পরিবার যদি আমরা বলতে চাই তাহলে কি হয়, যে যে সবাই একই বাসস্থানে বসবাস করবে, স্বামী স্ত্রী সন্তান সন্তানাদি বা বাবা মা বা অন্যান্য আত্মীয় স্বজন যদি একত্রে বসবাস করে থাকে, তাহলে তারা কি করবে, একই বাসস্থানে বসবাস করে থাকবে। তারপর হচ্ছে সর্বশেষ একটি অর্থনৈতিক পদ্ধতির মাধ্যমে গোষ্ঠী পরিচালনা। আমরা কি জানি, যে পরিবারে একজন প্রধান থাকে এবং যার মুখ্য দায়িত্ব হচ্ছে অর্থনৈতিক যত ধরনের রেসপন্সিবিলিটিস বা দায়িত্বগুলো রয়েছে সেইগুলা তাকে পালন করতে হয়, তাই না? আমরা কি জানি, মূলত পুরুষরাই পরিবারের অর্থনৈতিক যে ব্যাপারগুলো রয়েছে সেইগুলা সম্পাদন করে থাকে। এখন বর্তমান সময়ে নারীর ক্ষমতায়নের ফলে নারীরা বিভিন্নমুখী ব্যবসা, তারপরে হচ্ছে চাকরি বাকরির সাথে সম্পৃক্ত হওয়ার ফলে কিন্তু তারা বিভিন্ন ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত হয় এবং পরিবারেও সেটা কন্ট্রিবিউট করে থাকে, তাই না? কার কোনো কোয়েশ্চেন আছে এই পাঁচটার মধ্যে, এই পাঁচটা বৈশিষ্ট্যের মধ্যে?
আমার কথা না শুনতে স্যার। পাচ্ছ? ওকে, ঠিক আছে, স্যার মাঝে মাঝে যুগল রেসপন্স করো। কি? যুগল মানে কি? কাপল, কাপল বুঝো তো? জি স্যার। ঠিক আছে, এখন বুঝো তাই না? আমরা এই যে বাট বুঝি কিন্তু বুঝি না, ব্যাপারটা এরকম। আচ্ছা, তারপরে দেখো এই 5টি বৈশিষ্ট্য ছাড়াও কিন্তু কিছু অন্যান্য বৈশিষ্ট্য রয়েছে, সেইগুলো সম্পর্কে আমরা একটু ধারণা নিব। তার মধ্যে হচ্ছে তোমার পরিবারের সদস্যদের কি দায়িত্ব, কর্তব্য, কিছু দায়িত্ব কর্তব্য রয়েছে। এখানে একটু মিস্টেক হয়েছে, এখানে কিছু হবে, হ্যাঁ আমি একটু ঠিক করে দিই তোমাদের এটা। ওকে, আচ্ছা বাংলা টাইপিং কি সবাই পারো তোমাদের? জি হ্যাঁ, স্যার। মোটামুটি। মোবাইলে না, ল্যাপটপে, সরি। এটা এখন একটু প্রবলেম করবে, আমরা এটা একটু বাদ দিই। স্যার কম্পিউটারে পারি স্যার। ভেরি গুড। আচ্ছা, এটা আমি পরে ঠিক করে দিব যে সদস্যদের কিছু দায়িত্ব ও কর্তব্য রয়েছে। আমরা কি জানি, একটা পরিবারে বসবাস করতে গিয়ে আমরা কিন্তু নানামুখী দায়িত্ব থাকে প্রত্যেকটা সদস্যরই, ঠিক আছে, সেটা ছোট থেকে একদম বড় পর্যন্ত সকলের কিছু দায়িত্ব এবং কর্তব্য রয়েছে, সেগুলো কিন্তু আমাদের পরিবারে বসবাস করতে গিয়ে কিন্তু পালন করতে হয়। পরে হচ্ছে প্রত্যেক পরিবারে একটি নিজস্ব নাম বা পরিচিতি আছে ও সামাজিক অনুশাসন মেনে চলতে হয়। অনুশাসন মানে কি? সামাজিক অনুশাসন মানে কি? সামাজিক রীতিনীতিগুলো, সামাজিক যে নিয়মাবলীগুলো রয়েছে সেগুলো আমাদের মেনে চলতে হয়, এবং প্রত্যেক পরিবারই কিন্তু নিজস্ব নাম বা পরিচিতি রয়েছে, তাই না? কেউ খান বংশের বা কারো কোনো স্পেসিফিক কোনো নাম থাকে অনেক পরিবারে, আছে না এরকম? তোমাদের প্রত্যেকেরই সেটা রয়েছে কিন্তু। তারপর হচ্ছে পরিবার সামাজিক সংগঠনের কেন্দ্রীয় অংশ। তার মানে কি যে পরিবারের মাধ্যমেই যেহেতু একটা যুগল সম্পর্কের তৈরি হয়ে থাকে, আর আহ, আমরা কি জানি সমাজ হচ্ছে এমন একটি জায়গা যেখানে পারস্পরিক সহযোগিতার ব্যাপারটা মুখ্য ভূমিকা পালন করে থাকে। অর্থাৎ আমাদের কিছু উদ্দেশ্য থাকবে এবং সেই উদ্দেশ্যটা বাস্তবায়ন করার জন্য আমরা কি করি, একত্রিত হয়ে থাকি। তো সেই জন্য বলা হচ্ছে পরিবার সামাজিক সংগঠনের একটি কেন্দ্রীয় অংশ। আচ্ছা, একজন জয়েন করতে চাচ্ছে, আমি একটু এটা জয়েন করে, হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, এটা হচ্ছে একটা বিশ্বজনীন ব্যবস্থা। আমরা কি জানি পৃথিবীর যে কোণাতেই যাই না কেন, যেখানেই যাই না কেন, বা যত উন্নত অনুন্নত বা মধ্যম আয়ের দেশের মধ্যে আমরা যাই না কেন, এই পরিবারের অস্তিত্ব আমরা সকল ক্ষেত্রেই দেখতে পাই। এই জন্য কি বলা হচ্ছে, এই পরিবার ব্যবস্থাটা হচ্ছে বিশ্বব্যাপী একটা প্রক্রিয়া। পড়েছে তোমার সহযোগিতার নীতি বিদ্যমান। আমরা কি জানি, আমরা ধরো যে যে কোনো একটা কিছু হলেই কিন্তু আমরা কি বলি, যে আমরা যখন একটা প্রতিষ্ঠানে চাকরি করি তখনই কিন্তু সেই প্রতিষ্ঠানে সবাই বলে থাকে যে আমরা সবাই কি একটা পরিবারের অন্তর্ভুক্ত। বা তোমরা ফ্রেন্ডদের মধ্যে যখন অনেক ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয় বা ভালো রিলেশনশিপ তৈরি হয়, তখন কিন্তু তোমরা বলে থাকো কি যে আমরা একটা পরিবারের মতো। এই শব্দটা কেন ব্যবহার করা হয়? কারণ হচ্ছে পরিবার হচ্ছে এমন একটা জায়গা যেখানে আমরা একে অন্যকে বিভিন্ন দিক থেকে সাহায্য সহযোগিতা করে থাকি। তো তার মানে হচ্ছে পরিবারে এই সহযোগিতার নীতিটা বিদ্যমান থাকবে। আচ্ছা, এই পর্যন্ত বলো, কারো কোনো কোয়েশ্চেন আছে? বুঝতে কোনো সমস্যা হয়েছে, বা মানে কারো কোনো প্রশ্ন বা কোনো কিছু জানার আছে কিনা? ওকে, এখন দেখো আমরা আগের ক্লাসে কিন্তু পরিবারের বিভিন্ন ধরনের প্রকারভেদ সম্পর্কে পড়েছিলাম, তাই না? মনে আছে সবার? এই, আচ্ছা মনে আছে, শুধু দিবার মনে আছে, বাকি কারোরই মনে নাই, ব্যাপারটা কি? ব্যাপারটা এরকম না, তোমরা পড়ো না সেটা বলো। আচ্ছা, আচ্ছা, তার মানে দিবার অন্য কোনো ঝামেলা নাই, মানে দিবা সারাক্ষণ পড়াশোনা করতে পারে, এটা খুবই ভালো একটা ব্যাপার। ঠিক আছে, তারপর হচ্ছে তোমার, আচ্ছা আমরা তাহলে এতে যাই যে আধুনিক যুগে সমাজবিজ্ঞানীগণ কিন্তু পরিবারকে দুটি পর্যায়ে ভাগ করেছেন। আর এই দুটি পর্যায়ে ভাগ করার
মূল বিষয়বস্তু হচ্ছে তোমার পরিবারের সদস্য সংখ্যার উপর ভিত্তি করে। প্রথমত হচ্ছে তোমার একক পরিবার বা নিউক্লিয়ার ফ্যামিলি। তোমাদের সবাই মনে হয় জানো যে নিউক্লিয়ার ফ্যামিলি বা একক পরিবার বলতে আমরা কি বুঝি। বলো তো একজন, সাইমা বলো। একক পরিবার বলতে কি বুঝো? একক পরিবার অনেকবার পড়ানো হয়েছে। তারপরে হচ্ছে যে তোমরা এটা একদম ছোট ক্লাসে পড়েছো, তোমরা ক্লাস 8এও পড়েছো এগুলো। একক ব্যাপারটা কি এটা বলো। পরিবারের ক্ষেত্রে বাবা মা ভাই বোন। আচ্ছা, আরেকজন জয়েন করতে যাচ্ছে। আর কেউ বলো তো, বলতে পারবা? হ্যাঁ বলো বলো। আচ্ছা ঠিক আছে, এবার তোমরা এত জটিল ভাবে নেও কি জন্য? সমাজবিজ্ঞান খুব সিম্পলি নিবা, ঠিক আছে? সমাজবিজ্ঞানকে এত জটিল ভাবে দেখার কিছু নেই। সমাজবিজ্ঞান হচ্ছে এমন একটা সাবজেক্ট যেটা আমাদের চারপাশে যা ঘটতেছে সেটা নিয়ে আমরা আলোচনা করে থাকি, ঠিক আছে? আর কিছুই না। সো এখন যদি আমরা দেখি যে একক পরিবার কি, একক পরিবার হচ্ছে সেই পরিবার যে পরিবারে স্বামী স্ত্রী এবং কোনো কোনো ক্ষেত্রে শুধু স্বামী স্ত্রী বসবাস করে থাকে, কোনো কোনো ক্ষেত্রে যদি, এখন সব পরিবারই যে সন্তান সন্তানাদি থাকবে ব্যাপারটা তো এরকম না। কোনো পরিবারে তো এমনও হতে পারে যে সন্তান সন্তানাদি থাকবে না, তাই না? তো তার মানে আমাকে এটা বলতে হবে যে একক পরিবার হচ্ছে এমন একটি পরিবার যে পরিবারে স্বামী স্ত্রী একত্রে বসবাস করে এবং তাদের সন্তান সন্তানাদিও সেখানে বসবাস করে থাকে, সেটাকে মূলত আমরা কি বলে থাকি? একক পরিবার বলে থাকি, তাই না? আর এই একক পরিবারটা হচ্ছে মানে সমগ্র পৃথিবীতে মানে কি বলবো, খুব পপুলার একটা ফ্যামিলি সিস্টেম, যেটা আমরা শহর বলো, গ্রাম বলো, বা তোমার নিম্ন আয়ের দেশ বলো, উচ্চ আয়ের দেশ বলো, বা উন্নত দেশ, আমরা যাই বলি না কেন, সকল দেশেই কিন্তু এই একক পরিবারের অস্তিত্বটা আমরা খুব বেশি দেখতে পাই। পরবর্তীতে হচ্ছে যৌথ পরিবার বা জয়েন্ট ফ্যামিলি। আর সেটাকে আবার অনেকে এক্সটেন্ডেড ফ্যামিলি বা বিস্তৃত পরিবারও বলে থাকে। আচ্ছা, এখানে একটু ফন্টের মানে সমস্যার জন্য কিন্তু এরকম দেখাচ্ছে বিস্তৃত ওয়ার্ডটা, এটা একসাথে হবে, দন্তস্ব তয় রিকারটা একসাথে হবে। আচ্ছা, আমরা যেটা বলছিলাম যে যৌথ পরিবার, একজন বলো তো যৌথ পরিবার বলতে কি বুঝি? নুসরাত বলো। তারপরে সাদিয়া ইমু, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? অন্য একজন বলো তো। তোমাদের ক্লাসে কি কেয়া নামের কেউ আছে না? কেয়া কি ক্লাস করতেছে? এখানে আছে, ক্লাস করতেছে? আচ্ছা ঠিক আছে, ও কি ক্লাস করে? আচ্ছা ঠিক আছে। অন্য একজন বলো তো, তোমাদের এই 3-4 জন ছাড়া অন্য একজন বলো, উইলিংলি বলো যে যৌথ পরিবার বলতে কি বুঝো? পাড়া প্রতিবেশী সবাই থাকে একসাথে, তাই তো? হ্যাঁ, অর্থাৎ আমরা এভাবে বলতে পারি যৌথ পরিবার বা বিস্তৃত পরিবার হচ্ছে এমন একটা পরিবার যেখানে অনেকগুলা সম্পর্কের মানুষ একত্রে বসবাস করে থাকে। ধরো আমি, আমার ওয়াইফ, বা আমার ভাই ভাবি, বা আমার চাচা চাচি, বাবা মা, সকলে যখন একত্রে বসবাস করে তখন সেটাকে বলা হয় কি যৌথ পরিবার বা বিস্তৃত পরিবার, তাই না? এখানে কিন্তু সবাই কিন্তু রক্তের সম্পর্কে সম্পর্কিত। আচ্ছা বলো বলো। হ্যাঁ, যৌথ পরিবারকেই কিন্তু অনেক জায়গায় আবার বিস্তৃত পরিবার বলে থাকে বা এক্সটেন্ডেড ফ্যামিলিও বলে থাকে। ব্যাপারটা কিন্তু এরকমই।
কাছাকাছি, এই জন্য আমি একত্রে বলতেছি, ঠিক আছে? মানে খুব একটা বেশি পার্থক্য পরিলক্ষিত হয় না এখানে, কিন্তু তুমি একক পরিবার, যৌথ পরিবার বা বিস্তৃত পরিবার যাই বলো না কি জন্য, প্রত্যেকটাতেই কিন্তু পরিবারের সদস্য সংখ্যার উপর ভিত্তি করেই বলা হচ্ছে প্রত্যেকটা পরিবারের প্রকারভেদ, আর কিছু না। যে কোনো পরিবারে কি হয়, স্বামী স্ত্রী এবং তাদের সন্তান সন্তানাদি বসবাস করে, সেটাকে আমরা একক পরিবার বলি। আবার কোনো পরিবারে কি হয়, স্বামী স্ত্রী সন্তান সন্তানাদির সাথে অন্যান্য আত্মীয় স্বজনরাও থাকে। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় বাবা মা থাকে, কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় ভাই, তারপর হচ্ছে তার ভাইয়ের মানে স্ত্রী, তারপরে হচ্ছে তোমার তার অন্যান্য রক্তের সম্পর্কে যে অন্যান্য আত্মীয় স্বজন আছে তারাও কিন্তু যখন একত্রে বসবাস করে থাকে সেটাকে আমরা কি বলে থাকি, যৌথ পরিবার বলে থাকি। আর এই যৌথ পরিবার প্রথাটা কিন্তু ডে বাই ডে কিন্তু কমতেছে। আমরা কি জানি যে এই যৌথ পরিবারগুলো ভেঙেই কিন্তু, বা বিস্তৃত বা এক্সটেন্ডেড ফ্যামিলিগুলো ভেঙেই কিন্তু বিভিন্ন ধরনের বা অনেকগুলা একক পরিবার সৃষ্টি হয়ে থাকে, তাই না? এখন যদি আমি আমার বাবা মায়ের সাথে বসবাস করে থাকি, আর আমি যদি কোনো কারণে, মানে সেটা হচ্ছে তোমার মানে পারিবারিক কোনো কলহের জন্য না, ধরো আমি আমার জবের জন্য আমি ঢাকায় চলে যাচ্ছি, তো সেই ক্ষেত্রে আমি তো আর এখানে নেত্রকোনায় বসে থাকতে পারবো না। তো আমি আমার বাবার ফ্যামিলি থেকে যদি আমি ওখানে গিয়ে আমি আমার সন্তান এবং আমার ওয়াইফ যদি একসাথে থাকি, তখন সেটাকে কি বলা হবে, একক পরিবার বলা হবে। তো আমরা কি জানি যে, কি দেখতেছি যে যৌথ পরিবারগুলো ভেঙেই কিন্তু অনেকগুলো নিউক্লিয়ার ফ্যামিলি বা একক পরিবার তৈরি হচ্ছে। আর এই যৌথ পরিবার বা বিস্তৃত পরিবারগুলো কিন্তু আমরা গ্রামাঞ্চলে বেশি দেখতে পাই, শহরাঞ্চলেও আছে কিন্তু সেটা খুবই কম, খুব কম আমরা দেখতে পাই। এখন কি হয়েছে যে তোমার পরিবারের মধ্যে যে অর্থনৈতিক যে ব্যাপারগুলো আছে, এই সেই অর্থনৈতিক ব্যাপারগুলোর উপর ভিত্তি করেও কিন্তু অনেক সময় কি হয়, যৌথ পরিবারগুলো ভেঙে যাচ্ছে। কি হচ্ছে যে বাবা মা মারা যাওয়ার পরে দেখা যায় যে তাদের যে তোমার জমি জমা বা তাদের যে অ্যাসেট রয়েছে সেইগুলা ভাগ বাটোয়ারা করে প্রত্যেকে কিন্তু আলাদা হয়ে যায়, ভাই বোনেরা আলাদা হয়ে যায়। বোনেরা তো এমনিতেই বিয়ে হয়ে যায়, তারা আলাদা হয়েই যায় বিয়ের পরে। আর ভাইদের ক্ষেত্রে ব্যাপারটা বেশিরভাগই দেখা যায় যে তোমার তারা কেউ কর্মের জন্য বা তোমার তার চাকরির সুবাদে কিন্তু সে যৌথ পরিবার থেকে বের হয়ে যাচ্ছে। আবার অনেকেই হয় কি যে তোমার পারিবারিক কলহ তৈরি হয়, যে যে যার সম্পদ নিয়ে তারা আলাদা চলে যায়। এটাই হচ্ছে মূলত মানে মেইন যে কনসেপ্ট, ঠিক আছে? কারো কোনো কোয়েশ্চেন আছে একক পরিবার, যৌথ পরিবার বা বিস্তৃত পরিবার নিয়ে? ওকে, তোমাদের বইতে আলাদা আলাদা করে দেখানো হয়েছে, ঠিক আছে, আমি দেখেছি তোমাদের বইয়ের এটা, যে বইতে আলাদা আলাদা করে দেখানো হয়েছে, কিন্তু তুমি পুরো ব্যাপারটা ভালো করে পড়বে, পড়ার পরে দেখবে যে এখানে কি বোঝাচ্ছে, যে আমি যে কথাগুলো বলেছি এর বাইরে কোনো কিছু আছে কিনা। তো যৌথ পরিবার আর বিস্তৃত পরিবারটা কিন্তু মানে শুধুমাত্র হচ্ছে কি সংখ্যাগত একটা দিক। কেউ কেউ সেটাকে এক্সটেন্ডেড ফ্যামিলি বলে থাকে, কেউ কেউ সেটাকে কি বলে থাকে, আমি নিজেই ভুলে গেছি, জয়েন্ট ফ্যামিলি বলে থাকে, ঠিক আছে? সামনের দিকে যাব, কার কোনো কোয়েশ্চেন? ঠিক আছে। কি তোমাদের কি খুব জটিল লাগতেছে নাকি সমাজ বিজ্ঞান? আচ্ছা, এখন এই অংশটা তোমরা বলবে, তোমাদের কাছ থেকে আমি জানতে চাই যে পরিবারের সর্বজনীনত্ব, এই কথাটা মানে কতটুকু আচ্ছা, প্রিন্সিপাল স্যার ফোন দিয়েছে, একটু কি আমি মিউট করব, একটু কথা বলি স্যারের সাথে? ওকে। আসসালামু আলাইকুম স্যার। স্যার আজকে আমাদের মনে হয় স্যার একটা মিটিং ছিল, তো এই স্যারকে আমি বিষয়টা জানিয়েছিলাম, আমার ভাই ভাবি দুজনেই করোনা পজিটিভ স্যার, 10 দিন যাবত। জি, ঠিক আছে, আসসালামু আলাইকুম। আচ্ছা, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? ওকে। আচ্ছা, পরিবারের সর্বজনীনত্ব আর সর্বজনীন ব্যাপারটা কিরকম, যেটা সকল ক্ষেত্রে আমরা দেখতে পাই, তাই না? দেখো, সকল দেশে সকল সভ্যতা সকল স্তরে পরিবারের অস্তিত্বের পরিচয় পাওয়া যায়। তোমরা কি এমন কোনো দেশ বা এমন কোনো সভ্যতা বা এমন কোনো
জায়গা দেখাতে পারবে যেখানে পরিবারের অস্তিত্ব নেই। একজন মানুষের জন্ম হয় পরিবারে, একজন মানুষের মৃত্যু হয় কোনো না কোনো পরিবারের মধ্যেই, তাই না? প্রত্যেক মানুষই কখনো না কখনো একটি পরিবারের এটা একটু ভুল হয়েছে, পরিবারে অন্তর্ভুক্ত ছিল। বিশেষ করে এক বিবাহকারী পরিবার একটি বিশ্বজনীনভুক্ত ছিল। আচ্ছা, এখানে ব্যাপারটা হচ্ছে এরকম যে একজন মানুষ যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তখন কিন্তু সেই মানুষটা একটা পরিবার গঠন করে থাকে, তাই না? পরিবার গঠনের পূর্ব শর্ত আমরা বলে থাকি হচ্ছে বিবাহ বন্ধন বা বিবাহ, যেটা সমাজ স্বীকৃত একটা পন্থা। তো তাদের মধ্যে সমাজ জীবনের যত রকম রূপ আছে, পরিবার হলো সংঘবদ্ধ জীবনের সবচেয়ে বিশ্বজনীন রূপ। এখন আমরা কি জানি যে সমাজে আমরা যত ধরনের সংগঠন দেখি না কি জন্য, যত ধরনের প্রতিষ্ঠান দেখি না কেন, সেই প্রতিষ্ঠানের মধ্যে মূল যে ব্যাপারটা বা কেন্দ্রবিন্দুতে যেটা রয়েছে সেটা হচ্ছে কি পরিবার। কারণ আমরা সকল সমাজ ব্যবস্থার মধ্যে এই পরিবার ব্যবস্থাটা দেখতে পাই, তাই না? এমন কোনো সমাজ নেই যে সমাজের মধ্যে পরিবার ব্যবস্থাটা নেই বা পরিবার নামক প্রতিষ্ঠানটা আমরা দেখতে পাই না। তোমাদের নিজে থেকে বলো তো কেউ একজন, যে এই পরিবারের সর্বজনীনত্ব বলতে তোমাদের কাছে কি ফিল হয়, বলতে পারবে? আর কেউ? দিবা বলতে পারছে না, সাইমা, নুসরাত, তাহিয়া, সাদিয়া, তোমরা কেউ বলো। পরিবার ব্যাপারটা কি যে আমরা সব জায়গায় দেখতে পাই বা আমাদের সকল স্তরে সকল সমাজ ব্যবস্থার মধ্যে যে জিনিসটা কি বলবো যে আমরা দেখতে পাবোই বা যেটা রয়েছে, যেটা বিদ্যমান, যেটা প্রাচীনকালে ছিল, মধ্যযুগে ছিল, বর্তমান সময়ে আছে এবং ইন ফিউচার সেটা থাকবে। ঠিক আছে, এই ব্যাপারটাকেই বলা হচ্ছে পরিবারের সর্বজনীনত্ব। ঠিক আছে, সব সমাজে এবং সব সমাজের বিকাশে প্রত্যেক স্তরে কিন্তু পরিবারের অস্তিত্ব রয়েছে। তুমি দেখো সেই প্রাচীন সমাজ ব্যবস্থা থেকে শুরু করে বর্তমান আধুনিক বা প্রযুক্তিগত যে সমাজ ব্যবস্থা রয়েছে, সব সমাজ ব্যবস্থার মধ্যেই কিন্তু এই পরিবারের অস্তিত্ব পরিলক্ষিত হয়। আর এই পারিবারিক জীবনের কিন্তু নিদর্শন পাওয়া যায়। আবার দেখো, পরিবার যে একটি বিশ্বজনীন সার্বিক প্রতিষ্ঠান তা নানা দিক থেকে প্রমাণ করার চেষ্টা করেছে বিভিন্ন সমাজবিজ্ঞানীগণ এবং বিভিন্ন নৃবিজ্ঞানীগণ। এর ভিত্তি মানুষের কতগুলো গভীর প্রেরণা ও প্রবণতা, তার মধ্যে আছে কতগুলো গৌণ আবেগ, তার মধ্যে হচ্ছে রোমান্টিক প্রেম, বংশগৌরব, অর্থনৈতিক নিরাপত্তা, ব্যক্তিগত মালিকানার ঈর্ষা, এই ব্যাপারগুলাই কিন্তু পরিবারের মধ্যে আমরা দেখতে পাই, তাই না? দেখো, একটা পরিবারের মধ্যে স্বামী স্ত্রীর ভালো সম্পর্ক তৈরি হয় কি, এই যে এখানে যেটা বলা হচ্ছে রোমান্টিক প্রেম, এটার মধ্যে দিয়ে, তাই না? তো একটা পরিবারের মধ্যে যদি এই প্রেম বা ভালোবাসার ব্যাপারটা না থাকে তাহলে সেই পরিবারের যে দুজন বিশেষ মানুষ রয়েছে তাদের মধ্যে কিন্তু মানে একটা গুড রিলেশন তৈরি হয় না। তারপর হচ্ছে তোমার এই বংশ গৌরব বা অর্থনৈতিক নিরাপত্তা, আমরা সকল পরিবার ব্যবস্থার মধ্যেই কিন্তু দেখতে পাই যে এই যে বংশগত যে একটা ব্যাপার, যে প্রাচীনকাল থেকেই তাদের বংশের যে একটা ঐতিহ্য ধরে রাখার যে একটা ব্যাপার, সেই প্রবণতাটা কিন্তু আমরা সকল পরিবার প্রথায় আমরা দেখতে পাই। আবার হচ্ছে অর্থনৈতিক নিরাপত্তা, যে পরিবারে বসবাস করতে গিয়ে কিন্তু আমরা সেই আমাদের যে অর্থনৈতিক যে নিরাপত্তার ব্যাপারগুলো রয়েছে সেগুলো কিন্তু পরিবারই দিয়ে থাকে। এই যে দেখো, তো তোমরা এখন পড়তেছো, ম্যাক্সিমামই কিন্তু মানে আমি এটা মোটামুটি শিওরলি বলতে পারি যে 90%ই হচ্ছে তোমরা পরিবার থেকে টাকা নিয়ে সেই টাকা খরচ করো এবং সেই টাকা দিয়ে তোমরা কি করতেছো, পড়াশোনা করতেছো বা অন্যান্য যে আনুষঙ্গিক যে ব্যাপারগুলো রয়েছে সেইগুলো তোমরা সম্পাদন করতেছো, তাই না? হয়তো বা 10% থাকতে পারে যে সেলফ ডিপেন্ডেন্ট, যে জব করে বা কোনো বিজনেসের সাথে সম্পৃক্ত আছে, সেটা কিন্তু খুবই নগণ্য, তাই না? তার মানে আমাদের যে ইকোনমিক সিকিউরিটির যে ব্যাপারটা রয়েছে বা অর্থনৈতিক নিরাপত্তার যে ব্যাপারটা রয়েছে সেটা কিন্তু আমাদেরকে পরিবারই দিয়ে থাকে। আবার হচ্ছে ব্যক্তি মালিকানার ঈর্ষা, যে আমরা যে মানে ব্যক্তিগত সম্পত্তির যে ধারণাটা সেটা কিন্তু পরিবার থেকে এসেছে। যে পরিবারে বসবাস করতে গিয়ে কিন্তু আমরা দেখি যে আমাদের আহ, যে ব্যক্তিগত সম্পত্তির প্রয়োজন আছে এবং ব্যক্তিগত সম্পত্তির মাধ্যমে পরবর্তী জেনারেশন কি করবে সেটা ভোগ করবে। এই যে ব্যক্তিগত মালিকানার যে ব্যাপারগুলো রয়েছে সেগুলা কিন্তু ধারণা লাভ করে থাকি আমরা আমাদের পরিবার থেকে। এই জন্য বলা হয় সমাজ ব্যবস্থা সকল ক্ষেত্রে বা সকল সমাজ ব্যবস্থায় কিন্তু আমরা এই পরিবারকে দেখতে পাই। এই জন্য এটাকে বলা হয় পরিবার হচ্ছে একটা সর্বজনীন প্রতিষ্ঠান বা সর্বজনীন একটা ব্যবস্থা। কার কোনো কোয়েশ্চেন আছে? কঠিন লাগার কি আছে বলো? তুমি সিম্পল ভাবে চিন্তা করো যে আমরা যদি আমাদের
যে কোনো সমাজ ব্যবস্থায় দেখি না কেন, শুধুমাত্র যাযাবর জাতি ছাড়া আমরা দেখি না কেন, সেখানে কিন্তু আমরা কি পাই, যে পরিবারের অস্তিত্ব খুঁজে পাই। একটু দেখি কেউ একজন জয়েন করতে যাচ্ছে, আয়েশা সিদ্দিকা। ওকে, সো মানে এখানে এই বিষয়টাই বোঝানো হচ্ছে যে সমাজ ব্যবস্থার, সকল ধরনের সমাজ ব্যবস্থার মধ্যে এই পরিবারকে আমরা দেখতে পাই, বা পরিবার নামক প্রতিষ্ঠানটা আমরা আমাদের চোখের সামনে পরিলক্ষিত হয়ে থাকে। এমন কোনো সমাজ ব্যবস্থা আমরা দেখব না যে সমাজ ব্যবস্থায় পরিবার নামক সংগঠনটা নেই। তুমি কি এমন কোনো একটা সমাজ ব্যবস্থা দেখাতে পারবে যেখানে পরিবার নামক সংগঠনটা তুমি খুঁজে পাবে না? কারণ আমরা কি জানি, সমাজের মানে কেন্দ্রবিন্দুতে রয়েছে এই পরিবার প্রথা। একটু পড়বে বাসায়, বাসায় পড়লেই তোমাদের বিষয়টা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। আর তারপরে যদি কোনো কিছুর মনে করো যে সমস্যা, তাহলে অবশ্যই তোমরা পরবর্তী ক্লাসে আমাকে এটা জানাবে, ঠিক আছে? অন্য কারো কোনো কোয়েশ্চেন আছে? কারো বোঝার সমস্যা, নাকি সবাই শুধু মানে জয়েন করে চলে গেছো, ব্যাপারটা এরকম? আচ্ছা, তোমার তোমাদের ক্লাসে কি হিন্দু আছে কেউ? আচ্ছা, যাই হোক, এনিওয়ে ওইটা হ্যাঁ উপজাতি, হ্যাঁ ঠিক আছে, এক একজন এক এক ধর্মাবলম্বী হবে, ধর্ম যার যার বিশ্বাস। আচ্ছা, আমি এটার জন্য জিজ্ঞেস করেছি যে ওদের তো মানে পূজা শুরু হয়ে যাচ্ছে, এই জিনিসটা মানে জানতে চাচ্ছিলাম আর কি। মনে হয় শনিবার থেকে শুরু, নাকি আজকে থেকেই শুরু, জানি না। আচ্ছা, আমরা পরবর্তী ইয়াতে যাই। পরিবারিক কার্যাবলী, এটা অনেক ইজি একটা বিষয়। এটা আমি তোমাদের কাছ থেকে একটু মানে কোয়েশ্চেন করি, বলো কে কথা বলতে যাচ্ছিল, একটু বলো। আচ্ছা, পরিবারের কার্যাবলী সম্পর্কে কিন্তু অকবার্ন ও নিমকভ তাদের হ্যান্ডবুক অফ সোশিওলজিতে 6 ভাগে ভাগ করেছেন, যে পরিবারের যে কার্যাবলী গুলো রয়েছে। প্রথমত হচ্ছে একটা ভুল হয়েছে, সন্তান প্রজনন ও পালন হবে, এটা একটু তোমরা কারেকশন করে নিও, যে সন্তান প্রজনন ও পালন। আচ্ছা দেখো, যে তোমার আমরা কি জানি যে সন্তান পরিবারে জন্ম লাভ করে থাকে, এবং তার মানে কি যে সন্তান প্রজননের যে ব্যাপারটা সেটা পরিবারই হয়ে থাকে, এবং তাদের যে লালন পালনের যে ব্যবস্থাটা রয়েছে সেটা কিন্তু পরিবারই সংগঠিত হয়ে থাকে। প্রথমত যে পরিবারের কার্যাবলীর মধ্যে সন্তান প্রজনন এবং লালন পালন বলেছে, সেটার সাথে কি তোমরা এগ্রি করো? আমার কথা শুনতে পাচ্ছ তোমরা? আচ্ছা, পরবর্তী একটা কার্যাবলী বলো তো কি হতে পারে, একজন বলো। ওয়াও, ভেরি গুড, খুবই গুরুত্বপূর্ণ একটা। হ্যাঁ বলো। আচ্ছা, আমি একটা কথা বলি শোনো, একটা পরিবারের মধ্যে এখানে শুধু অকবার্ন এবং নিমকভ তাদের যে একটা বই লিখেছেন হ্যান্ডবুক অফ সোশিওলজিতে, তিনি পরিবারের যে কার্যাবলী গুলো রয়েছে বা পরিবারের যে অ্যাক্টিভিটিস গুলো রয়েছে সেগুলোকে 6 ভাগে ভাগ করেছেন। হ্যাঁ, 7টা দেয়া থাকুক সমস্যা নাই, ঠিক আছে। তাহলে এখন ব্যাপারটা হচ্ছে এরকম, যে আমরা পরিবারে যদি কার্যাবলী বের করি, শুধু 7টা না, এরকম আরো অনেকগুলো বের করা যাবে, ঠিক আছে। ধরো তোমার শিক্ষামূলক কাজ, সর্বশেষ তোমাদের বইতে যেটা দেয়া আছে যে শিক্ষামূলক কাজ, দেখো সামাজিকীকরণ যদি চলে আসে তাহলে কিন্তু শিক্ষামূলক কাজটাও এটার অন্তর্ভুক্ত হয়ে যায়। কারণ আমরা কি জানি যে সামাজিকীকরণ হচ্ছে একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে একজন মানুষ ধীরে ধীরে সামাজিক হয়ে গড়ে ওঠে। তো তার মানে কি যে তুমি যখন সামাজিক হয়ে গড়ে উঠবে বা সমাজস্থ মানুষ হিসেবে বিবেচিত হবে, তার মানে কি যে তোমাকে সমাজে কিছু নিয়ম নীতি শিখতে হবে। তার মানে কি যে তোমার যে প্রাথমিক যে শিক্ষাগুলো রয়েছে সেই শিক্ষাগুলো কিন্তু পরিবারই দিয়ে থাকে। তো সামাজিকীকরণের মধ্যে কিন্তু শিক্ষামূলক কাজটাও চলে আসে। দেখো, আমরা প্রথমে যেটা বলছি যে সন্তান প্রজনন ও পালন, দেখো সন্তান
জন্মদান এবং প্রতিপালনের যে ব্যাপারটা রয়েছে সেটা কিন্তু পরিবারই মানে ঘটে থাকে বা পরিবারই সম্পাদন করে থাকে। দেখো শিশু সুষ্ঠুভাবে বেড়ে ওঠা, তার দেখাশোনা করা সেটা কিন্তু পরিবারেরই প্রাথমিক দায়িত্ব। একটা নির্দিষ্ট বয়সের পরে সে যখন তার নিজের সম্পর্কে ভালোভাবে ধারণা লাভ করতে পারে এবং সে যখন সমাজ সম্পর্কে ভালো ধারণা লাভ করে তখন কিন্তু তাকে হয়তো বা ওভাবে না দেখলেও চলে, কিন্তু একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত কিন্তু তাকে লালন পালনের সকল দায় দায়িত্ব কিন্তু পরিবারে থাকে। ইভেন দেখো তোমরা অনেকটা বড় হয়ে গেছো, তোমাদের এই বয়সেও কিন্তু তোমাদের যত ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড রয়েছে বা তোমাদের অন্য যে কোনো ধরনের চাওয়া পাওয়া রয়েছে সবগুলাই কিন্তু পরিবার সম্পাদন করছে, তাই না? দ্বিতীয়ত হচ্ছে তোমার জৈবিক কাজ, জৈবিক সকল ধরনের কাজকর্মগুলো পরিবারই সম্পাদিত হয়ে থাকে, এটা তোমরা পড়ে নিও। তারপরে হচ্ছে তোমার অর্থনৈতিক কাজ। আমরা কি জানি যে একটা শিশু যখন পরিবারে জন্ম লাভ করে থাকে তার অর্থনৈতিক সকল ধরনের নিরাপত্তা প্রদানের দায়িত্ব হচ্ছে পরিবারের। অর্থাৎ একজন মানুষের সকল ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ডগুলো প্রাথমিকভাবে পরিচালিত হয়ে থাকে পরিবারের দ্বারাই, বা পরিবারই তাকে সকল ধরনের অর্থনৈতিক সাপোর্টটা দিয়ে থাকে। তার মানে হচ্ছে অর্থনৈতিক কাজগুলোও কিন্তু পরিবারে সম্পাদিত হয়ে থাকে। 4 নাম্বার যেটা হচ্ছে সামাজিকীকরণ, খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, কারণ এটা যতটুকু আমরা বইয়ের ভাষায় পড়ি তার থেকে অনেক বেশি প্রয়োজনীয় হচ্ছে আমাদের বাস্তব জীবনে। কারণ আমরা কি জানি একজন মানুষ ধীরে ধীরে সামাজিক হয়ে গড়ে ওঠে এই সামাজিকীকরণের জন্য। তোমাদের আলাদা একটা টপিকই রয়েছে এই সামাজিকীকরণ, তো সেখানে আমরা আরো ভালো করে জানবো। তো এই যে সামাজিকীকরণের প্রথম বা প্রধান মাধ্যম বা বাহন আমরা যাই বলি না কেন সেটা কিন্তু পরিবারকে বিবেচনা করা হয়। কারণ সন্তান বা তোমার হচ্ছে কোনো শিশু একটু দেখি কে যেন জয়েন করতে যাচ্ছে। আচ্ছা, আমরা যেখানে ছিলাম, যে সামাজিকীকরণের যে ব্যাপারটা, তো সামাজিকীকরণের প্রথম বাহন বা প্রধান মাধ্যম হিসেবে কিন্তু বিবেচনা করা হয় এই পরিবারকে। কারণ আমরা কি জানি আমাদের জন্মের পরে আমরা প্রাথমিক যে শিক্ষাটা আছে সেই শিক্ষাটা পরিবার থেকে লাভ করে থাকি। অর্থাৎ সামাজিকীকরণ প্রক্রিয়াটা শুরুই হয় হচ্ছে যেদিন আমার জন্ম হয়েছে সেদিন থেকে, আর সেই সামাজিকীকরণ প্রক্রিয়াটা শেষ হয় কখন, যেদিন আমরা মৃত্যুবরণ করি, তার মধ্যে দিয়ে কিন্তু সামাজিকীকরণ প্রক্রিয়া সমাপ্তি লাভ করে থাকে। অর্থাৎ আমরা যখন জন্ম লাভ করেছি তখন থেকেই কিন্তু আমাদেরকে পরিবার বিভিন্ন ধরনের শিক্ষা দিয়ে আসছে, ইভেন এখন পর্যন্ত আমাদেরকে শিক্ষা দিচ্ছে, এবং মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্তই কিন্তু আমরা সেই শিক্ষা লাভ করে যাচ্ছি। কোনো না কোনো আমরা যে কোনো স্টেজে থাকি না কি জন্য আমরা বিভিন্ন ধরনের সামাজিক রীতিনীতি বা নিয়ম কানুন শিখে থাকি, তাই না? যে এমন কি কেউ বলতে পারবে যে হ্যাঁ বড় হয়ে গেলে তো আর শিখার কোনো দরকার নেই? আসলে শুধুমাত্র পুস্তকের পড়াশোনা না, সমাজে বসবাস করতে গেলে আমাদের বিভিন্ন ধরনের ব্যাপারগুলো আমাদের জানতে হয়, শিখতে হয়। আর সেই শিক্ষার যে প্রক্রিয়াটা সেটা কি বলা হয় হচ্ছে সামাজিকীকরণ। এই জন্য সামাজিকীকরণকে বলা হয় একটা জীবনব্যাপী প্রক্রিয়া, আর সেটা পরিবারই কিন্তু প্রথম বা প্রধান বাহন হিসেবে বিবেচিত হয়। পরবর্তীতে হচ্ছে তোমার সিকিউরিটি বা নিরাপত্তা। তো আমাদের যে সকল ধরনের নিরাপত্তা জনিত যে ব্যাপারগুলো রয়েছে সেগুলা কিন্তু পরিবারেই সংগঠিত হয়ে থাকে, তাই না? একটা শিশু কিভাবে বড় হবে, সে কোন কোন কাজগুলো করতে পারবে, সে কোথায় কোথায় যেতে পারবে, তার কোন কাজগুলো করা উচিত কোন কাজগুলো করা উচিত না, সবকিছুই কিন্তু তোমার তার এই নিরাপত্তার উপর মানে ডিপেন্ড করে, মানে হয়ে থাকে, তৈরি হয়ে থাকে। কিরকম, ধরো যে আহ আমরা একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত কিন্তু আমরা কিছু কাজ করতে পারি, কিছু কাজ করতে পারি না। আবার যখন ওই বয়সটা আমরা পার করি, মনে করো যে আমাদের শিশুকালটা যখন চলে যায়, তখন আস্তে আস্তে যখন আমরা বড় হওয়া শুরু করেছি তখন কিন্তু আমাদেরকে আরো কিছু নিয়ম কানুন বেঁধে দেওয়া হয় যে তুমি এটা করতে পারবে ওইটা করতে পারবে না। এই যে আমাদের যে নিরাপত্তা জনিত যে ব্যাপারগুলো রয়েছে, যে কার্যাবলীগুলো রয়েছে, সেগুলো কিন্তু পরিবারেই সংগঠিত হয়ে থাকে বা পরিবারই সেটা দেখাশোনা করে থাকে। সর্বশেষ হচ্ছে ধর্মীয় কাজ। ধর্মীয় যে রীতিনীতিগুলো রয়েছে, ধর্মীয় যে অনুশাসন রয়েছে, যে আমরা যে যে ধর্মেরই হই না কি জন্য, ধরো আজকে আমরা একটা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি বলেই কিন্তু আমরা পরিচয় দিই কি আমরা মুসলমান, তাই না? আবার যখন আমরা যদি কোনো মানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিবারে জন্মগ্রহণ করতাম তখন কিন্তু আমার পরিচয়টা হতো কি যে সেই ধর্মাবলম্বী। তো তার মানে হচ্ছে
আমরা যে পরিবারে জন্মগ্রহণ করি সেই পরিবারে তোমার ধর্মীয় শিক্ষায় আমরা শিক্ষিত হয়ে থাকি। ধর্মীয় যে অনুশাসনগুলো রয়েছে, ধর্মীয় যে রীতিনীতিগুলো রয়েছে, সেগুলো আমরা শিখে থাকি। আর সেই প্রাথমিক যে শিক্ষা প্রদানটা করা হয় সেটা কিন্তু পরিবারেই করা হয়ে থাকে। তো ধর্মীয় কাজগুলো কিন্তু পরিবারে সম্পাদিত হয়। আর কোনো কোয়েশ্চেন আছে? জটিল লাগতেছে? থিওরিটিক্যাল তো একটু বেশি কথা বলতে হয়। তোমাদের কার কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আমাদের ক্লাস টাইম কয়টা পর্যন্ত? কেউ কি একজন বলতে পারবে? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমরা একদম লাস্ট টপিকের দিকে চলে আসছি। তার মধ্যে আমরা একটু দেখি যে বাংলাদেশে পরিবার কাঠামো। আচ্ছা, এটা শেষ করা যাবে না, এটা আমরা নেক্সট ক্লাসে পড়বো। আমরা একটু সামাজিকীকরণ সম্পর্কে, এটা এখন শেষ করা যাবে না। আমরা একটু সামাজিকীকরণ সম্পর্কে একটু ধারণা নেই, সামাজিকীকরণের সংজ্ঞা সম্পর্কে একটু ধারণা নেই, তাহলে আমরা শেষ করে দেবো। আচ্ছা, অন্য একজন বলো তো যে সামাজিকীকরণ বলতে কি বুঝো? আমি একটু আগেই বুঝিয়েছি তোমাদেরকে সামাজিকীকরণ কি। বলতে পারবে কেউ? সবাই সাইলেন্ট মোডে চলে গেছে। এটা খুব সংক্ষিপ্ত আকারে হয়ে গেল। ঠিক আছে, তোমার কথা অনেকটাই, কিন্তু মানে এটা আরো বিস্তৃত একটা ব্যাপার। সামাজিকীকরণ হচ্ছে একটা জীবনব্যাপী প্রক্রিয়া। একজন মানুষ যখন জন্ম লাভ করে সে কিন্তু একজন মানে জীব হিসেবে সমাজে মানে পরিচিত হয়ে থাকে, কিন্তু ধীরে ধীরে সে যখন সামাজিক রীতিনীতিগুলো শিখে তখন সে ধীরে ধীরে কি হয়, সামাজিক জীবে পরিণত হয়, সোশ্যাল হিউম্যান বিং হিসেবে পরিচিতি লাভ করে থাকে। অর্থাৎ সামাজিক যে রীতিনীতিগুলো রয়েছে, নিয়ম কানুনগুলো রয়েছে, সামাজিক যে অনুশাসন রয়েছে, ঠিক আছে, তো সেইগুলো যখন একজন মানুষ ধারণা লাভ করে বা সেটার সাথে সম্পৃক্ত হয় তখন তাকে কি বলা হয়, একজন সামাজিক জীব বলা হয়। তার মানে হচ্ছে সামাজিকীকরণ হচ্ছে একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে একজন মানুষ ধীরে ধীরে সামাজিক জীবে পরিণত হয়। আচ্ছা, এখন আসি, সামাজিকীকরণ হলো এমন একটি প্রক্রিয়া যার দ্বারা মানুষের সামাজিক প্রকৃতির বিকাশ ঘটে এবং যার দ্বারা মানুষ সামাজিক হয়ে ওঠে। বিষয়টা কিন্তু এরকমই, আমরা পরিবার থেকে প্রাথমিক যে সামাজিক যে ধারণাগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা পরিবার থেকেই ধারণা লাভ করে থাকি। কিন্তু মানে ধীরে ধীরে আমরা কি করি যে আমাদের পাড়া প্রতিবেশীর সাথে মিশি, বিভিন্ন সংগঠনের সাথে সংগঠনের সাথে সম্পৃক্ত হই, বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত হই এবং সেগুলোর সাথে সম্পৃক্ত হয়ে আমরা বিভিন্ন ধরনের নিয়ম কানুনগুলো শিখে থাকি। আর নিয়ম কানুনগুলো শিখার মাধ্যমে আমরা ধীরে ধীরে কি হই, সামাজিক জীবে পরিণত হই। দেখো, এই সামাজিকীকরণ সম্পর্কে বিভিন্ন ধরনের সমাজবিজ্ঞানীগণ, নৃবিজ্ঞানীগণ বিভিন্ন ধরনের সংজ্ঞা প্রদান করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি সংজ্ঞা আমরা দেখব। আর্নল্ড গ্রিন বলেন, সামাজিকীকরণ হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোনো শিশু তার নিজস্ব সংস্কৃতির সাথে পরিচিত হয় এবং তার ব্যক্তিত্বের বিকাশ ঘটে। অর্থাৎ সামাজিকীকরণ হচ্ছে কি, যে প্রক্রিয়ার মাধ্যমে সে তার নিজস্ব সংস্কৃতি, ধরো একজন শিশু একটা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করলো, তো সেই পরিবারে সে জন্মগ্রহণ করার সাথে সাথে বা সে বাংলাদেশে জন্মগ্রহণ করলো, সো বাংলাদেশে যে কালচার রয়েছে বা যে সংস্কৃতি রয়েছে সে কিন্তু ধীরে ধীরে সেই সংস্কৃতিগুলো বা সংস্কৃতির যে বিভিন্ন উপাদানগুলো রয়েছে সেইগুলা সম্পর্কে পরিচিতি লাভ করে থাকে এবং সেভাবে কিন্তু তার ব্যক্তিত্বের বিকাশ ঘটে। আজকে যে শিশুটা বাংলাদেশে জন্মগ্রহণ করেছে সে বাংলাদেশি সংস্কৃতির সাথে বেশি অভ্যস্ত হবে, আবার যে শিশুটা আমেরিকাতে জন্মগ্রহণ করেছে সে কিন্তু সেই আমেরিকান কালচার সম্পর্কে ধারণা লাভ করবে এবং তার ব্যক্তিত্বের বিকাশ বা পার্সোনালিটির এক্সপ্যান্ড হবে কিভাবে, যে ওই সংস্কৃতির উপর ভিত্তি করে। তো তিনি এখানে সংস্কৃতির বিকাশ এবং তার ব্যক্তিত্বের বিকাশটাকে বেশি প্রাধান্য দিয়েছেন আর্নল্ড গ্রিন। পড়েছে তোমার অকবার্ন ও নিমকভ এ হ্যান্ডবুক অফ সোশ্যাল সাইকোলজি গ্রন্থে উল্লেখ করেন, সামাজিকীকরণ হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোনো ব্যক্তি তার নিজ গোষ্ঠীর আদর্শ ও মূল্যবোধের সাথে সামঞ্জস্য রক্ষা করে থাকে। অর্থাৎ আমরা যখন নিজ গোষ্ঠী এবং নিজস্ব মূল্যবোধ সম্পর্কে ধারণা লাভ করতে পারবো তখনই কিন্তু আমি তার সাথে খাপ খাওয়াতে পারবো। সো তিনি এখানে গোষ্ঠীর আদর্শ এবং মূল্যবোধের উপর বেশি গুরুত্ব দিয়েছেন সামাজিকীকরণের সংজ্ঞা দিতে গিয়ে।
থার্ড হচ্ছে তোমার কিংসলে ডেভিস বলেন যে পদ্ধতিতে মানব শিশু ক্রমশ সামাজিক মানুষে পরিণত হয়। আমি যে কথাটা প্রথমেই বলেছি যে যে পদ্ধতি বা প্রক্রিয়ার মাধ্যমে একজন মানুষ ধীরে ধীরে কি হয় সামাজিক মানুষে পরিণত হয়, তখন তাকে বলা হয় হচ্ছে সামাজিকীকরণ। সর্বশেষ আমরা কি বলতে পারি, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোনো ব্যক্তি তার সামাজিক পরিবেশ ও পরিস্থিতির সাথে সামঞ্জস্য বিধান ও খাপ খাওয়ানোর চেষ্টায় লিপ্ত থাকে। তো তার মানে হচ্ছে সামাজিকীকরণ হচ্ছে এমন একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে সে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সামাজিক পরিবেশ এবং পরিস্থিতির সাথে সে কিভাবে সম্পৃক্ত হবে এবং কিভাবে সে নিজেকে খাপ খাওয়াবে সেটার মধ্যে লিপ্ত থাকে। তো এই পুরো প্রক্রিয়াটাকে বলা হয় হচ্ছে সোশ্যালাইজেশন বা সামাজিকীকরণ। কার কোনো প্রশ্ন আছে? আচ্ছা, এখন আমি তোমাদেরকে কিছু কোয়েশ্চেন করি, পড়াশোনা রিলেটেড না। আমি একটু স্ক্রিন শেয়ারটা বন্ধ করে নিই। হ্যাঁ, বলতে হয়, বলাটাও ঠিক, কারণ এখন আরো বেশি বাড়তেছে। একটা জিনিস দেখো, একটা সময় ছিল যখন সবাই কিছু না কিছু মানতো, কিন্তু এখন এমন একটা সময় আমরা কেউ কিছু মানি না, তাই না? আমাদের মানে কেউ কিছু মানি না বিধায় কিন্তু এখন কিন্তু মানে ঢাকা শহরের সার্ভেটা জানো, নতুন যে সার্ভেটা হয়েছে যে এখানে কোভিড-19 এ কত পার্সেন্ট মানুষ আক্রান্ত বর্তমান সময়ে কিন্তু। হ্যাঁ, খবর রাখি।